আজকে আমি তোমাদের আইটিআই পরীক্ষার্থীদের, বিশেষ করে যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে আইটিআই থেকে বা প্রাইভেট কোম্পানির জন্য ইন্টারভিউতে যাবে, তাদের জন্য সেফটি প্রিকশন চ্যাপ্টারটি আমি আলোচনা করব। এখানে ডেসক্রিপটিভভাবে আলোচনা আমি করছি, তারপর আমরা অবজেক্টিভ নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। চলো আমরা দেখি সেফটি জিনিসটি কী। কারণ এই চ্যাপ্টারটি এই জন্যই রেখেছি, অনেক সময় অনেকে ইংরেজি ভার্সানে পড়তে অসুবিধা হয়, তো তাদের জন্য বিশেষ সুবিধা হবে। দেখো, সেফটির ডেফিনিশান হচ্ছে, আমরা যদি দেখি এই যে সেফটি বিষয়টা অ্যাকচুয়ালি কী। সেফটি বিষয়টা দেখি, কোনো কিছু কাজ করার পূর্বে, কাজ করার সময় বা কোনো কাজ করার পশ্চাতে যে বিশেষ সাবধানতা মেনে চলতে হয় তাকে বলা হয় সেফটি। সেফটিকে মূলত 4 ভাগে ভাগ করতে পারি। তো সেই যে 4টে ভাগে আমরা ভাগ করতে পারি সেটা আমরা দেখব। এই যে সেফটিকে এখানে দেখো, এই সেফটিকে 4টে ভাগে ভাগ করছি: পার্সোনাল সেফটি, মেশিন সেফটি, জেনারেল সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি। তো আমরা পার্সোনাল সেফটিটা দেখি। পার্সোনাল সেফটি বলতে কী বোঝাচ্ছে? দেখো, ওয়ার্কশপে ঢিলিঢালা পোশাক পরা যাবে না। কাজ করার সময় চপ্পল বা ওপেন শু পরা চলবে না। ওয়ার্কশপে রিস্ট ওয়াচ, রিং বা টাই পরা অনুচিত। কাজ করার সময় হাসি ঠাট্টা বা মজা করা চলবে না। কখনোই টুলস, ফায়ার এবং ইলেকট্রিসিটি নিয়ে খেলা করা চলবে না। রাউন্ড রড, সিলিন্ড্রিক্যাল পাইপের ওপর দিয়ে হাঁটা উচিত নয়। প্রয়োজন মতো সেফটি শ্যু, সেফটি বেল্ট, হেলমেট, গগলস, ওয়েল্ডিং মাস্ক ইত্যাদি ব্যবহার করতে হবে। সর্বদা নিজের কাজে মনোনিবেশ করা উচিত। দেখো, এখানে পয়েন্টগুলো অতি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ওপরে আছে, তারপর কম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিচে আছে। আমরা এগুলো ইন্টারভিউতে বিশেষ করে ফেস করি যখন দেখা যায় যে পার্সোনাল সেফটি নিয়ে প্রশ্ন করে, যে পার্সোনাল সেফটি বলতে তুমি কী বোঝো। যখন একটা ওয়ার্কশপে তুমি কাজ করতে যাবে, সেখানে কোন ধরনের সেফটিগুলো তুমি মেনটেনেন্স করবে বা মেনে চলবে। তো এখানে দেখো, বেশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো 1, 2, 3 এবং তারপর কম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে তারপরে সাজানো হয়েছে। পার্সোনাল সেফটি হলো। এরপর আমরা দেখব মেশিন সেফটি। তো দেখো, মেশিন সেফটি, সঠিক জ্ঞান ছাড়া কোনো মেশিনকে অপারেট করা অনুচিত। এটা তো অবশ্যই যথাযথ একটা পয়েন্ট, যে সঠিক জ্ঞান ছাড়া কোনো মেশিন অপারেট করা অনুচিত। অনেক সময় কী হয়, আমরা মেশিন অপারেটিং সিস্টেমটা না জেনে আমরা মেশিনে হাত দিয়ে ফেলি, সেক্ষেত্রে অনেক সমস্যা আসতে পারে। দ্বিতীয় পয়েন্ট দেখো, মেশিনকে স্টার্ট করার পূর্বে নাট বোল্ট, সেফটি গার্ড, কানেকশানকে ভালো করে চেক করতে হবে। মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল উভয় ক্ষেত্রেই, কারণ অনেক মেকানিক্যাল রকম মেশিনারি পার্ট থাকে যেখানে কিনা নাট বোল্ট বা সেফটি গার্ড ভালোভাবে কানেকশানেরও ব্যাপার থেকে যায়, সেটিংয়ের ব্যাপার থেকে যায়, সেগুলো চেক করে নেওয়া উচিত। পরবর্তী পয়েন্ট, মেশিনকে রানিং অবস্থায় রেখে অন্যত্র যাওয়া অনুচিত। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেক সময় আমরা মেশিনকে রানিং অবস্থায় রেখে অন্যত্র গিয়ে অন্য কাজ করি বা সেটাকে রানিং অবস্থায় ছেড়ে চলে যাই। এগুলো যাতে না হয় সেটা দেখতে হবে। মেশিন রানিং অবস্থায় অন্যমনস্ক হওয়া চলবে না। মেশিন রানিং অবস্থায় কোনো জবের মেজারমেন্ট নেওয়া চলবে না। অর্থাৎ এই পয়েন্টটিতে আমরা দেখছি যে মেশিন চলা অবস্থায় অনেক সময় আমরা সেই মেশিনের কোনো মেজারমেন্ট নিই যখন মেশিনটা অ্যাক্টিভ থাকে অর্থাৎ রানিং থাকে। এটা একদমই করা উচিত নয়, কারণ এখানে অনেক ধরনের এই ধরনের একটা বড় সমস্যা তৈরি হতে পারে। রানিং অবস্থায় মেশিনকে হাত দিয়ে বন্ধ করা উচিত নয়। প্রায় এটা 5 এবং 6 নম্বর পয়েন্টের একদম রিলেটেড পয়েন্ট। রানিং অবস্থায় মেশিনকে হাত দেওয়া উচিত নয় বা বন্ধ করা উচিত নয়। ইলেকট্রিসিটি চলে গেলে মেশিনকে সুইচ অফ করতে হবে। কারণ ইলেকট্রিসিটি চলে গেলে মেশিনকে সুইচ অফ এই জন্যই করতে হবে, কারণ কোনো কারণে পরবর্তী সময়ে যখন আবার ইলেকট্রিক চলে আসে, যদি হাই ভোল্টেজ আসে, মেশিনটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ইলেকট্রিক চলে যাওয়ার পর মেশিনকে সুইচ অফ করা উচিত। লাস্ট পয়েন্ট দেখি, 8 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে মেশিনকে স্টপ করার পর তা ভালোভাবে পরিষ্কার করে গ্রিজ বা অয়েল দিতে হবে, তাতে মেশিনটি অনেক দিন চলবে বা মেশিনটি ভালো থাকবে। তারপর দেখো জেনারেল সেফটি। জেনারেল সেফটি কি একটা কমন সেফটি। সর্বদা সতর্ক হয়ে কাজ করা উচিত। জেনারেল সেফটিতে আমরা দেখছি সর্বদা সতর্ক হয়ে কাজ করা উচিত। মেজারিং টুলস এবং কাটিং টুলসকে আলাদা করে রাখতে হবে। ওপেন ইলেকট্রিক ওয়্যারকে স্পর্শ করা চলবে না। প্রয়োজন অনুযায়ী টুলসকে ব্যবহার করা উচিত। 5 নম্বর পয়েন্ট, ব্যবহারের পর টুলসকে পরিষ্কার করে রাখতে হবে। ভারী জিনিসের তলায় দাঁড়ানো উচিত নয়। ভারী বস্তুকে সাবধানে বা সাবধানতার সহিত ওঠানো নামানো করতে হবে। ভারী কাজ করার সময় সেফটি শ্যু এবং হেলমেট পরা উচিত। অবশ্যই আমরা এগুলো মেনটেন করব, কারণ ওয়ার্কশপে এগুলো না মেনটেন করলে আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। পরবর্তী দেখো, যদি আমরা দেখি, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সেফটি। তো ইলেকট্রিক্যাল সেফটিতে দেখো,
ইলেকট্রিক্যাল সেফটি মূলত কী বলছে, এমসিবি বা ফিউজ সুইচ প্রভৃতিকে সর্বদা ফেজের সাথে সিরিজে যুক্ত করতে হবে। তোমরা জানো এমসিবি ফিউজ এবং সুইচ এগুলো সব ফেজের সাথে সিরিজেই যুক্ত হয়, কোনোভাবেই আমরা এটা প্যারালালে যুক্ত করব না, তা না হলে কিন্তু শর্ট সার্কিট হবে। মেন লাইনে কাজ করার সময় মেন সুইচ অফ করে এবং ফিউজ ওপেন করে কাজ করা উচিত, অবশ্যই তাই। 3 নম্বর পয়েন্ট, ওভারহেড লাইন ইলেকট্রিক পোলে কাজ করার সময় সর্বদা হেলমেট, সেফটি শু, সেফটি বেল্ট এবং সেফটি গ্লোভ ব্যবহার করতে হবে। এগুলো আমরা আমাদের পার্সোনাল সেফটি ইকুইপমেন্ট অর্থাৎ হেলমেট, সেফটি শু, সেফটি শু, সেফটি বেল্ট, সেফটি গ্লোভ যেটা হাতে পরি আমরা, সেগুলো আমাদের পার্সোনাল সেফটির জন্য কাজে লাগে। 4 নম্বর পয়েন্ট দেখো, সমস্ত মেটালিক পার্ট এবং মেশিনকে ভালোভাবে আর্থ করতে হবে, অবশ্যই তাই, যাতে আর্থের সঙ্গে যুক্ত থাকে মেশিন, সেটা আমাদের দেখতে হবে। 5 নম্বর পয়েন্ট, ইলেকট্রিক লাইনে কাজ করার সময় ইনসুলেটেড হ্যান্ড টুলস ব্যবহার করা উচিত। ইনসুলেটেড হ্যান্ড টুলস মানে বুঝতেই পারছো, যেমন স্ক্রুড্রাইভারের হ্যান্ডেল, ওটা পিভিসি বা বিশেষ ধরনের ইনসুলেটেড মেটেরিয়াল দিয়ে তৈরি। এছাড়া প্লায়ারের, আমাদের বিভিন্ন যে প্লায়ার, কম্বাইন্ড প্লায়ার, রাউন্ড নোজ প্লায়ার, ফ্ল্যাট নোজ প্লায়ার, সেই প্লায়ারের যে হ্যান্ডেলটা থাকে, সেই হ্যান্ডেলে দেখবে এক ধরনের প্লাস্টিক বা পিভিসি বা রাবার ধরনের ইনসুলেশন থাকে, অর্থাৎ ওটা যেন অবশ্যই থাকে, তা নাহলে আমাদের ইলেকট্রিক শক লেগে যাওয়ার ভয় থেকে যায়। ইলেকট্রিক লাইনে চার্জ করার আগে দেখে নিতে হবে ওই লাইনে কেউ কাজ করছে কি না। ডার্ক এবং ক্লোজ রুমে ব্যাটারি চার্জ দেওয়া অনুচিত, এই পয়েন্টটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ আমরা জানি ব্যাটারি চার্জেরও একটা পরিবেশ থাকে ঘরের, কারণ সেখানে স্যাঁতস্যাঁতে জায়গা বা ডার্ক জায়গায় আমরা ব্যাটারিকে চার্জ একেবারেই দেবো না, সেখানে যেন ভেন্টিলেশন থাকে, অর্থাৎ জানালা বা খোলা হাওয়া বাতাস যেন সেখানে পায়, এটা সেখানে দেখে নেওয়া উচিত। 8 নম্বর পয়েন্টে হচ্ছে দেখো, যেটা ইলেকট্রিক প্যানেল রুম বা ব্যাটারি চার্জিং রুম সর্বদা ড্রাই স্যান্ড, ফায়ার এক্সটিংগুইজার ইত্যাদি রাখতে হবে, যেটা বললাম। তার সঙ্গে আরেকটা যুক্ত করেছি ফায়ার এক্সটিংগুইজার, অবশ্যই যেখানে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা ব্যাটারি এই ধরনের জিনিস থাকবে সেখানে কিন্তু ফায়ার এক্সটিংগুইজার আমাদের ব্যবহার করতে হবে। তো এরপরে আমি আলোচনা করেছি যে কীভাবে ফায়ার এক্সটিংগুইজার ইউজ করব, কোন কোন ক্ষেত্রে কী ফায়ার এক্সটিংগুইজার ইউজ করব, সেটা আমি পরবর্তী পেজে যখন যাব আমি দেখতে পাবো। তারপর দেখো, সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ ইলেকট্রিক শক। একজন ভিকটিম পার্সন অর্থাৎ যিনি ইলেকট্রিক শক খেয়েছেন, ইলেকট্রিক শক যাকে লেগেছে, তখন আমরা কীভাবে ট্রিটমেন্ট করব সেখানে দেখে নিই। সেখানে হচ্ছে দেখতে হবে, সর্বপ্রথমে মেন সুইচকে অফ করতে হবে। আহত ব্যক্তিকে ইনসুলেটিং মেটেরিয়াল দ্বারা ইলেকট্রিক লাইন থেকে বিচ্ছিন্ন করতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেক সময় ইলেকট্রিক শক খাওয়ার পর আমরা তাকে কোনো হাত দিয়ে ছাড়াতে যাই বা তাকে ইলেকট্রিক ওয়্যারকে রিমুভ করতে যাই, এটা একেবারেই নয়। ইনসুলেটিং মেটেরিয়াল অর্থাৎ কোনো শুকনো, যেমন বাঁশ, কাঠ বা পিভিসি পাইপ, এই ধরনের কিছু শক্ত জিনিস দিয়ে, যাতে ইলেকট্রনের প্রবাহ বা ইলেকট্রিক প্রবাহ না ঘটে সেই বস্তুটায়, সেটা দিয়ে আমাকে তাকে তাকে সেভ করতে হবে। তারপর তাকে খোলা জায়গায় শুইয়ে পা, তালু ঘষতে হবে এবং কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাটা একটা বিশেষ ব্যবস্থা, এখানে বিভিন্ন মেথড আছে, আমরা সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কারণ যখন ইলেকট্রিক শক লেগে যাওয়ার পর যদি বিশেষভাবে তাকে প্রভাব সৃষ্টি করে ইলেকট্রিক শক, তখন কি হয়, তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা আর থাকে না, তখন আমাদের তাকে কৃত্রিম পদ্ধতিতে শ্বাস প্রশ্বাস করানোর ব্যবস্থা করতে হয় ওই মুহূর্তে। তারপরে পয়েন্ট দেখো, পোড়া জায়গায় অয়েনমেন্ট ব্যবহার করা উচিত। আহত ব্যক্তিকে জল পান করতে দেওয়া যাবে না এবং জলের সংস্পর্শে আনা যাবে না, এটা আরেক গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ইলেকট্রিক শক খাওয়ার পর কিন্তু বা ইলেকট্রিক শক লেগে যাওয়ার পর কিন্তু ওই ব্যক্তিকে জলের সংস্পর্শে আনাই যাবে না, জল খাওয়ানো তো দূরের কথা। কারণ এখানে অনেক সময় ভুলটা করে ফেলে, ইলেকট্রিক সংক্রান্ত যত রকম যেভাবেই শক খেয়ে থাকুক, শক লেগে থাকুক, তাকে তখন কিন্তু জলের সংস্পর্শে আনা যাবে না। প্রয়োজন হলে গরম দুধ পান করানো যেতে পারে, যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। দেখো, তার পরবর্তী পয়েন্ট আমরা দেখব ফায়ার এক্সটিংগুইজার, যেটা হচ্ছে অগ্নি নির্বাপক। আমরা যে আগুন ধরে গেলে যে বিশেষভাবে আগুন নেভানোর যে পদ্ধতি তার সে অবলম্বন করি, সেখানে ফায়ার এক্সটিংগুইজার কীভাবে ইউজ হয় দেখো, আমরা ডেফিনেশান দেখব। তো ডেফিনেশানে দেখো, ফায়ার এক্সটিংগুইজার বলছে, ফায়ার এক্সটিংগুইজার হলো এক প্রকার ইকুইপমেন্ট অর্থাৎ যন্ত্র যা ফ্ল্যাট, অফিস, ফ্যাক্টরিতে আগুন লাগলে সেই আগুনকে নিভিয়ে মূল্যবান জিনিস ও কাগজপত্র সহ মানুষের
প্রাণ রক্ষা করে। অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার খুবই প্রয়োজন, বিশেষ করে বড় বড় ফ্ল্যাট, স্কুল, কলেজ আমরা এগুলো দেখে থাকি, ফ্যাক্টরিতে তো থাকেই। অর্থাৎ এই ফায়ার এক্সটিংগুইশার অগ্নি নির্বাপক যন্ত্র হিসাবে কাজে লাগে। এর বিভাগটা দেখব ক্লাসিফিকেশান। সাধারণত ফায়ার এক্সটিংগুইশারকে 4টে ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে ফর্ম টাইপ, একটা হচ্ছে ওয়াটার টাইপ, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড টাইপ, একটা হচ্ছে কার্বন টেট্রা ক্লোরাইড টাইপ, আর একটা হচ্ছে ডাই পাউডার টাইপ, আরেকটি হচ্ছে স্যান্ড বাকেট টাইপ। বিভিন্ন এই যে 6টি ক্যাটাগরি যে ফায়ার এক্সটিংগুইশার আছে, এটা কিন্তু আলাদা আলাদা জায়গায় কাজে লাগে। অর্থাৎ আমরা তেল থেকে আগুন লেগে গেল একটা, সেই আগুনে কিন্তু এই 6টার মধ্যে সবকটা ইউজ করতে পারবো না। তার জন্য আমি তার বিভাগগুলো পরে আলোচনা করেছি। দেখো, প্রথমেই আমি দেখব ফর্ম টাইপ ফায়ার এক্সটিংগুইশার। এই দেখো, এই সিলিন্ডার এখানে এই কন্টেনারটা আছে। আমরা কন্টেনারের গায়ে যেটা লেখা আছে আমরা পড়তে পারছি না, তবে আমরা দেখে নেব যে ফর্ম টাইপ ফায়ার এক্সটিংগুইশারের এই কন্টেনারের মধ্যে কী আছে। দেখো, ডেসক্রিপশানে দেওয়া আছে যে এয়ার প্রেসার দ্বারা অয়েল, সোপ এবং ওয়াটারের মিশ্রণকে সিলিন্ড্রিক্যাল কন্টেনারে স্টোর করে রাখা। অর্থাৎ এই যে কন্টেনার, এই কন্টেনারের মধ্যে কী থাকে, তেল, অয়েল, সোপ, ওয়াটারের মিশ্রণকে রাখা থাকে। কীভাবে কাজ করে, যখন কন্টেনারের লিভার প্রেস করা হয় তখন ওই মিশ্রণ অক্সিজেন সরবরাহ বন্ধ করে জ্বলন্ত বস্তুকে নেভাতে সাহায্য করে। অর্থাৎ এই প্রসেসে এইটা কাজ করে। এটার ব্যবহারটা আমরা দেখব ইউজ কেরোসিন, ডিজেল বা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ দ্বারা সৃষ্ট আগুনকে নেভাতে সাহায্য করে। অর্থাৎ কেরোসিন, ডিজেল, পেট্রোলিয়াম অর্থাৎ এই সংক্রান্ত যে আগুন লেগে যাবে তখন কিন্তু আমরা ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার ইউজ করব। পরবর্তী ফায়ার এক্সটিংগুইশার দেখো, সেটা হচ্ছে ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার। ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার মানে বুঝতেই পারছো, যে টাইপ ফায়ার এক্সটিংগুইশার সেই টাইপের বস্তুই কিন্তু এই কন্টেনারের মধ্যে থাকবে। কারণ আগেও তুমি দেখেছো, এখানে লক্ষ্য করে দেখো যে এখানে আমি পয়েন্টটা দেখছি, সেটা হচ্ছে যে এয়ার প্রেসার দ্বারা জলকে সিলিন্ড্রিক্যাল কন্টেনারে স্টোর করে রাখা হয়। তার মানে এই কন্টেনারের মধ্যে কি থাকে, এই সিলিন্ডারের মধ্যে কি থাকে, জলকে রাখা হয়। যখন লিভার প্রেস করা হয় তখন ওই স্টোর করা জল কন্টেনার থেকে বেরিয়ে আসে এবং আগুনকে নিভিয়ে ফেলে। এটা মূলত কোন ধরনের আগুন নেভাতে সাহায্য করে আমরা দেখব এর ব্যবহারটা। দেখো, উড, ক্লোথ, জুট বা পেপার দ্বারা আগুনকে নেভাতে সাহায্য করে। পরবর্তী ফায়ার এক্সটিংগুইশার দেখো, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড টাইপ ফায়ার এক্সটিংগুইশার। মানে বুঝতেই পারছো, আমরা জানি যে এই কন্টেনারের মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকবে, অর্থাৎ CO2 থাকবে। চলো আমরা দেখে নিই, আমরা এই পয়েন্টটা পড়ে নেব। এক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল কন্টেনারের মধ্যে তরল CO2কে স্টোর করে রাখা থাকে, যা ফর্ম আকারে নির্গত হয়ে আগুনকে নেভাতে সাহায্য করে বা নিভিয়ে দেয়। এটা কোন ধরনের আগুনকে নেভাতে সাহায্য করে বা এর ব্যবহারটা কি আমরা দেখি। ইলেকট্রিক্যাল ফায়ারকে নেভাতে এই ধরনের এক্সটিংগুইশার ব্যবহার করা হয়। দেখো, ইলেকট্রিক্যাল জাত যে আগুন ধরে যায়, শর্ট সার্কিট হোক বা অন্যান্য কারণে ইলেকট্রিক্যাল সংক্রান্ত যে আগুনগুলো, সেক্ষেত্রে কিন্তু এই কার্বন ডাই অক্সাইড টাইপ ফায়ার এক্সটিংগুইশার আমরা ইউজ করব। চলো, তারপরের ফায়ার এক্সটিংগুইশার আমরা দেখব, সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড টাইপ। মানে বুঝতেই পারছো, এই যে কন্টেনার আছে এর মধ্যে কার্বন টেট্রাক্লোরাইড থাকবে। চলো দেখে নিই এই পয়েন্টে। এক্ষেত্রে একটি সিলিন্ড্রিক্যাল কন্টেনারের মধ্যে কার্বন টেট্রাক্লোরাইডকে স্টোর করে রাখা হয় এবং এর লিভার প্রেস করলে তা নির্গত হয়ে জ্বলন্ত বস্তুর ওপর একটা আবরণ সৃষ্টি করে, যা অক্সিজেন সাপ্লাই বন্ধ করে ও আগুন নেভাতে সাহায্য করে। তো এটা কোন ধরনের আগুন নেভাতে সাহায্য করে বা এর ব্যবহার দেখো, ইলেকট্রিক্যাল ফায়ারকে নেভাতে সাহায্য করে। চলো, তারপরে আমরা দেখব ড্রাই পাউডার টাইপ ফায়ার এক্সটিংগুইশার। ড্রাই পাউডার নিশ্চয়ই বুঝতে পারছো, এই কন্টেনারের মধ্যে ড্রাই পাউডার দেওয়া থাকবে। চলো দেখে নিই আমরা এই পয়েন্টে। এক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল কন্টেনারের মধ্যে ড্রাই পাউডারকে স্টোর করে রাখা হয় এবং প্রয়োজন মতো লিভার প্রেস করলে জ্বলন্ত বস্তুর ওপর ছিটিয়ে যায়, যা আগুনকে নিভিয়ে ফেলে। এটার ব্যবহার অর্থাৎ ড্রাই পাউডার টাইপ ফায়ার এক্সটিংগুইশার কী কাজে লাগে বা এটা কোন ধরনের আগুনকে নেভাতে সাহায্য করে। পেট্রোলিয়াম, অয়েল, ন্যাচারাল গ্যাস দ্বারা আগুনকে নেভাতে সাহায্য করে। চলো পরে পয়েন্ট বা সর্বশেষ ফায়ার এক্সটিংগুইশার আমরা দেখব স্যান্ড বাকেট টাইপ ফায়ার এক্সটিংগুইশার। দেখো, বাকেট দেয়াই আছে, এর মধ্যে স্যান্ড থাকে। তো এটা কি এই কন্টেনারটার মধ্যে বা এই বালতির মধ্যে স্যান্ড থাকে। তো আমরা দেখে নিই, পড়ে নিই এটা। এক্ষেত্রে বাকেটের মধ্যে স্টোর করে রাখা হয় স্যান্ড, যা আগুনকে নেভাতে সাহায্য করে। এটা মূলত কোন ধরনের ফায়ার ফায়ারের কাজে লাগে। ইলেকট্রিক্যাল ফায়ার ব্যতীত যে কোনো আগুনকে নেভাতে সাহায্য, অর্থাৎ ইলেকট্রিক্যাল সব বা শর্ট সার্কিট জাত আগুন নেভাতে কিন্তু এটা আমরা ইউজ করবো না। বাদ বাকি সব রকম ফায়ার এক্সটিংগুইশার আগুনের ক্ষেত্রে ইউজ করতে পারি। চলো পরবর্তী পয়েন্ট দেখব ক্লাসিফিকেশন অফ ফায়ার। আমরা যে এই যে আগুন ধরে যায়, আগুনকে আমরা মূলত 6টা ভাগে ভাগ করি। এখানে দেখো ক্লাসিফিকেশন অফ ফায়ার। তো দেখো, প্রথম পার্ট হচ্ছে
এ পার্ট মানে এ ক্লাস মানে এ বিভাগের যে আগুন সেটা মূলত কোন ধরনের থেকে সৃষ্টি হয়, টাইপ অফ ফায়ার মানে কোন ধরনের বস্তু থেকে এ ক্লাস ফায়ারের আগুন সৃষ্টি হয়। দেখো যেটা দেয়া আছে উড, পেপার, ক্লোথ, প্লাস্টিক, রাবার ইত্যাদি থেকে, অর্থাৎ কাঠ, কাগজ, পোশাক আশাক বা প্লাস্টিক, রাবার থেকে যে আগুন ধরে যায় তাকে এ ক্লাস ফায়ারের মধ্যে পড়ে। এটা কী ধরনের, এই ধরনের আগুনে কী ধরনের ফায়ার এক্সটিংগুইশার ইউজ করব, দেখো ওখানে আমি দিয়ে এর আগেও আলোচনা করলাম, সেটা আবার পরিষ্কার করে দেওয়া আছে, ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার। এর সিম্বল দেখো ক্যাপিটাল লেটার এ দ্বারা এর সিম্বল প্রকাশ হয়েছে। পরবর্তী ফায়ার এক্সটিংগুইশার ক্লাস বি ক্লাসের ফায়ার এক্সটিংগুইশার, এটা মূলত কী থেকে তৈরি হয়, কী থেকে আগুন, বি টাইপের ফায়ার এক্সটিংগুইশার বলছি, এটা হচ্ছে যেটা হচ্ছে বি ক্লাসের ফায়ার। এই বি ক্লাসের ফায়ার কী ধরনের বস্তু থেকে তৈরি হয়, গ্যাসোলিন, পেট্রোলিয়াম, ডিজেল, কেরোসিন থেকে সৃষ্ট। এখানে দুটো ক্যাটাগরির ফায়ার এক্সটিংগুইশার ইউজ করা হয় এই আগুনটা নেভাতে গেলে, বা বি ক্লাসের আগুনকে নেভাতে গেলে দুটো ক্যাটাগরি ফায়ার এক্সটিংগুইশার ইউজ হয়। এক নম্বর ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার, আর দু নম্বর হচ্ছে ড্রাই পাউডার টাইপ ফায়ার এক্সটিংগুইশার। এই দুটোই আমরা ইউজ করব। তো দেখো এর সিম্বল আছে ইংরেজি ক্যাপিটাল লেটার বি দ্বারা সিম্বল প্রকাশ হচ্ছে। তারপরে দেখো সি ক্লাসের ফায়ার, এটা কী থেকে সৃষ্টি হয়, এটা মূলত বার্নিং বা ন্যাচারাল গ্যাস থেকে এই আগুন লাগে, এই ক্লাসের আগুন তৈরি হয়। এটা মূলত ডাই পাউডার টাইপ ফায়ার এক্সটিংগুইশার দ্বারা আগুন নেভানো হয়। এর সিম্বল ক্যাপিটাল লেটার ইংরেজি সি। তারপর দেখো ডি ক্যাটাগরির বা ডি ক্লাসের যে আগুন, সেখানে আমরা সেই আগুনটা কী থেকে লাগছে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি থেকে সৃষ্ট। এটা কী ধরনের ফায়ার এক্সটিংগুইশার ইউজ হচ্ছে, ড্রাই পাউডার টাইপ ফায়ার এক্সটিংগুইশার। এটারও সিম্বল ইংরেজি ক্যাপিটাল লেটার ডি দ্বারা প্রকাশ করা হয়েছে। তারপর দেখো আমরা দেখছি যে ই ক্যাটাগরির ফায়ার এক্সটিংগুইশার বা এই ক্যাটাগরি ফায়ার এক্সটিংগুইশার, ই ক্যাটাগরির ফায়ার, এখানে কি থেকে কোন ধরনের বস্তু থেকে ই ক্যাটাগরি ফায়ারটি লাগছে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা শর্ট সার্কিট থেকে। এখানেও দুটোই ক্যাটাগরি ফায়ার এক্সটিংগুইশার ইউজ করা হয়েছে, কার্বন টাইপ ফায়ার এক্সটিংগুইশার, কার্বন টেট্রাক্লোরাইড টাইপ ফায়ার এক্সটিংগুইশার। তো এখানেও যেটা সিম্বল, এর সিম্বল ক্যাপিটাল লেটার ই। এই সিম্বলগুলোকে দেখবে, এর এই যে ই পুরো সিম্বলটাকে মনে রাখবে, কারণ শুধু ই দ্বারা তো নয়, এখানে যে সিম্বলটা আছে এটা মনে রাখবে। অনেক সময় মাল্টিপল চয়েস কোশ্চেন এরকম অপশান চলে আসে, তোমাদের কিন্তু বুঝতে হবে। দেখা যাচ্ছে ইটা অনেক এরকম চিত্রের মধ্যে ইটা দেওয়া আছে, বুঝতে হবে যে কী ধরনের জিনিসের ওপর ইটা দেওয়া আছে বা কোন চিত্রের ওপর ইটা দেওয়া আছে, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। তারপরে দেখো বা সর্বশেষ ফায়ার যেটা হচ্ছে এফ ক্যাটাগরির ফায়ার বা এফ ক্লাসের ফায়ার। এটা কী বস্তু থেকে তৈরি হয় বা কী বস্তু থেকে এই ফায়ার তৈরি হয়, সৃষ্টি হয়, কুকিং অয়েল বা ফ্যাট ইত্যাদি থেকে সৃষ্টি হয়। এটা মূলত ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার আর ড্রাই পাউডার টাইপ ফায়ার এক্সটিংগুইশার ইউজ করা হয় এই ধরনের আগুন নেভাতে। এটার সিম্বল ক্যাপিটাল লেটার এফ। তারপরে দেখো আমরা যেটা মুখ্য বিষয় পিপিই, অর্থাৎ এই যে পিপিই অ্যাকচুয়ালি এটা কী, পিপিই হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তো আমরা বেসিক ইনজুরি, অ্যাক্সিডেন্ট বা ব্যক্তিগত আঘাত থেকে রক্ষা পেতে যেসব সেফটি ডিভাইস আমরা ইকুইপমেন্ট ব্যবহার করি তাকে আমরা পিপিই বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বলা হয়। তো দেখো এখানে আমরা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এর আগেও আমি বলছিলাম, মানে বুঝতেই পারছো একটা ব্যক্তি যেগুলো নিজের সুরক্ষার জন্য পরবে সেগুলোর কথাই এখানে বলেছে। চলো দেখে নিই। প্রথমে আসছি আমরা হেলমেটের চিত্র দেওয়া আছে, বুঝতেই পারছো হেলমেট ভারী আঘাত থেকে আমাদের মাথাকে রক্ষা করে। সেফটি শু কী করে, তার ছবি দেওয়া আছে, ভারী আঘাত থেকে, ইলেকট্রিক শক থেকে আমাদের পাকে রক্ষা করে। অনেক সময় এই সেফটি শুয়ের ব্যবহারে আমরা দেখতে পারি কোনো হিট পায়ে যদি কোনো আর দেখা যাচ্ছে কোনো প্লেটের ওপর আমরা কাজ করছি বা কোনো যে সারফেসের ওপর আমরা কাজ করছি সেখানে প্রচণ্ড সেই সারফেসটা বা সেই তলটা গরম হয়ে আছে, সেক্ষেত্রে আমার সেফটি শু কিন্তু সেখানেও কাজে আসবে। সেফটি বেল্টের ছবি, ওভারহেড লাইনে উঁচু তলায় ঝুলন্ত অবস্থায় কাজ করতে গেলেই সেফটি বেল্ট পরতে হবে। চলো তারপরে 4 নম্বর পয়েন্ট সেফটি গ্লোভস। এটা ছবি দেখতে পাচ্ছ, হিট অথবা ইলেকট্রিক শক থেকে আমাদের রক্ষা করে। পরবর্তী পয়েন্ট দেখো সেফটি গগলস কী করছে, সেফটি গগলস
রাস্ট এবং পার্টিকেল থেকে আমাদের চোখকে রক্ষা করে, অর্থাৎ ধুলোবালি, কোনো ছাই বা বিভিন্ন আমাদের যখন ওয়ার্কশপে কাজ করি বিভিন্ন কোনো বস্তু চোখে এসে পড়ার যে ভয় সে থেকে রক্ষা পেতে আমাদের সেফটি গগলস কাজে লাগে। ওয়েল্ডিং মাস্ক, এই ওয়েল্ডিং করার সময় আমাদের চোখ ও মুখকে সুরক্ষা করে। পলিউশন মাস্ক, বুঝতেই পারছো পলিউশন মাস্ক, এখন পলিউশন মাস্ক কী কাজে লাগছে, বিভিন্ন ধূলিকণা বা রোগ জীবাণু থেকে রেহাই পেতে আমাদের পলিউশন মাস্ক আমাদের মুখে লাগে। তবে অবশ্যই এখানে আমাদের যখন ওয়ার্কশপে কাজ করা হয় সেখানে রোগ জীবাণুর বিষয়টা থাকে না, সেখানে পলিউটেড গ্যাস বা কোনো ধূলিকণা যেটা পার্টিকেল যেগুলো ফুসফুসকে রক্ষা করে সেই হিসাবেই আমরা এখানে ইউজ করব। দেখো 8 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রন যেটা আমাদের পোশাক ও ত্বককে রক্ষা করে। দেখো এরপরে আমি আলোচনা করব যে ডিফারেন্ট টাইপ অফ সেফটি সাইন ইনভলভ ইন ইন্ডাস্ট্রি। কোন কোন সাইন আছে যে সাইনের দ্বারা আমাদের সতর্ক করে দেয় বা আমাদের সুরক্ষিত করে, আমরা সেই সাবধানতায় সেখানে কাজ করি। চলো 1 নম্বর সাইন দেখো। 1 নম্বর সাইন নো স্মোকিং, অর্থাৎ এই সাইনের দ্বারা প্রকাশ করছে যেখানে স্মোকিং করা যাবে না। 2 নম্বর সাইন স্মোকিং অ্যান্ড নেকেড ফ্লেম প্রহিবিট, অর্থাৎ এখানে আগুনের শিখা বা কোনো রকম আগুন বা স্মোকিং করা যাবে না। 3 নম্বর হচ্ছে রিস্ক অফ ফায়ার, অর্থাৎ আগুনের ঝুঁকি আছে তার সাইন এটা। 4 নম্বর সাইন হচ্ছে দেখো ডু নট এক্সটিংগুইশ উইথ ওয়াটার, অর্থাৎ এখানে সাইনের দ্বারা বোঝাচ্ছে যে এখানে যদি আগুন লাগে এখানে কিন্তু এই এরিয়ায় বা এই স্থলে কিন্তু জল দ্বারা আগুন নেভানো যাবে না। 5 নম্বর দেখো, 5 নম্বর সাইন বলছে পেডেস্ট্রিয়ান প্রহিবিটেড, অর্থাৎ এই যে সাইনের দ্বারা বোঝাচ্ছে যে এখানে পায়ে হাঁটা যাবে না। 6 নম্বর দেখো, 6 নম্বর হচ্ছে ডেঞ্জার হাই ভোল্টেজ, অর্থাৎ হাই ভোল্টেজ যেখান থেকে হাই ভোল্টেজ পাস হচ্ছে সে পোস্টার হোক বা কোনো রাস্তার ওপর দিয়ে হোক, সেখানে সেই পোস্টারের গায়ে বা কোনো ওয়ালের গায়ে কিন্তু আমরা এটা দেখতেই পাই হাই ভোল্টেজ এই সাইনটা। তারপরে সাইন দেখো 7 নম্বর রিস্ক অফ ইলেকট্রিক শক, ইলেকট্রিক শকের যদি কোনো ঝুঁকি থাকে সেখানে কিন্তু এই সাইন দ্বারা প্রকাশ করা হয়। 8 নম্বর সাইন দেখো কৌশন, অর্থাৎ সতর্ক করতে বলছে সেখানে কোনো ঝুঁকি থাকতে পারে তাই সতর্কের সাইন। 9 নম্বর সাইন দেখো ওয়ার্নিং দিচ্ছে, অর্থাৎ সাবধানতার সাইন এটা। 10 নম্বর দেখো লেজার বিম, অর্থাৎ রশ্মিজনিত কোনো ঝুঁকি তার সাইন হচ্ছে এই 10 নম্বর। 11 নম্বর সাইন দেখো, তো 11 নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অপটিক্যাল রেডিয়েশন, অর্থাৎ হচ্ছে কোনো বিকিরণ আমাদের যেটা চোখকে ক্ষতি করতে পারে তার সাইন এখানে দিয়েছে সতর্ক করার জন্য। 12 নম্বর হচ্ছে রিস্ক অফ আয়োনাইজিং রেডিয়েশন, অর্থাৎ আয়নিক বিকিরণের যে সাইন, আয়নিক বিকিরণ যে ঝুঁকি তার যে সাইন এটা। রিস্ক অফ এক্সপ্লোশন, বিস্ফোরক থেকে সতর্ক করার জন্য জন্য সেটার একটা সাইন দিয়েছে, অর্থাৎ এখানে বিস্ফোরণ ঘটতে পারে সেই সাইন দ্বারা প্রকাশ করছে। ফ্র্যাজাইল রূপ, অর্থাৎ পিচ্ছিল মেঝে বা পিছলে পড়ার বা পড়ে যাওয়ার যে ঝুঁকি সেই তার যে সাইন এখানে ইউজ করছে। ওভারহেডে যদি কোনো লোড থাকে তার সাইন দেখো এখানে দিয়েছে 15 নম্বরে। 16 নম্বরে ওভারহেড হ্যাজার্ড, মাথার ওপরে যদি কোনো ঝুঁকি থাকে, অর্থাৎ সেটা বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে যেটা পড়ে যাওয়ার ভয় থাকে বা কোনো রকম শারীরিক ঝুঁকি থেকে যায়, তার নিচে দাঁড়ানো যাতে উচিত নয় সেই জায়গার জন্য এখানে সাইনটা ইউজ করেছে। 17 নম্বর সাইন টক্সিক হ্যাজার্ড, অর্থাৎ কোনো বিষাক্ত কোনো কিছু থেকে সতর্ক করার জন্য এই সাইন ইউজ করা হয়। বায়োলজিক্যাল হ্যাজার্ড, অর্থাৎ বায়োলজিক্যাল হ্যাজার্ড মানে শারীরিক ঝুঁকিপূর্ণ, অর্থাৎ এই জায়গায় কাজ করা বা এই সাইনের দ্বারা প্রকাশ করছে যে শারীরিক ঝুঁকিপূর্ণ সেই সাইন এখানে প্রকাশ করছে। 19 নম্বর সাইন হচ্ছে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, অর্থাৎ ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক যে ঝুঁকি তার সাইন এখানে ইউজ করেছে, অর্থাৎ এই 19 নম্বর পয়েন্টে। 20 নম্বর পয়েন্টে এন্টারমেন্ট হ্যাজার্ড কথার অর্থ হচ্ছে এন্টারমেন্ট হ্যাজার্ড মানে এখানে কাজ করলে বা এই জায়গাতে ফাঁদে পড়ে যাওয়ার বা ফেঁসে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এটা ওয়ার্কশপে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেশিনারি পার্ট, বিশাল বড় ওয়ার্কশপ সেখানে এগুলো থেকে যায়, আমরা অনেক সময় সেখানে ঢুকে কাজ করি, সেখানে ঢুকতে বারণ করছে, অর্থাৎ ইন্টারাপ্ট হতে পারে, ফাঁদে পড়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে। 21 নম্বর পয়েন্ট নন আয়োনাইজেশন রেডিয়েশন, অর্থাৎ অআয়নিক বিকিরণ তার সাইন। 22 নম্বর হচ্ছে ডেঞ্জার অফ কাটিং, অর্থাৎ কাটিংয়ের যে বিপদ, কাটিংয়ের যে ঝুঁকি কেটে যাওয়ার যে ঝুঁকি তার সাইন দিচ্ছে। 23 নম্বরে রোটেটিং পার্টস, অর্থাৎ অনবরত আবর্তমান একটা অংশ পার্টস, অর্থাৎ রোটেটিং হচ্ছে কন্টিনিউ, অর্থাৎ সেখান থেকে সাবধানের জন্য বা সতর্ক করার জন্য এই সাইন ইউজ করা হয়। 24 নম্বর দেখো অ্যান্টিস্ট্যাটিক ডিভাইস, অর্থাৎ অ্যান্টিস্ট্যাটিক ডিভাইস মানে এটাও তাই চলমান কোনো ডিভাইস
অর্থাৎ যেটা সবসময় চলছে, যেটা স্থির নয়, সেখান থেকে সতর্ক করার জন্য এই সাইন ইউজ করা হয়। 25 নম্বর দেখো করোসিভ সাবস্টেন্স, অর্থাৎ করোসিভ মানে ক্ষয়জনিত যে বিষয়, অর্থাৎ আমরা যদি হাত দিয়ে ফেলি হাত ক্ষয়ে যেতে পারে, বা কোনো এমন একটা জিনিস যেখানে হাতে পড়লে হাতের ক্ষয় হতে পারে, হাত নষ্ট হতে পারে, বা আমাদের শরীর তা থেকে দূরে থাকা উচিত, কারণ এই ক্ষয়জনিত সতর্ক এখানে দিয়েছে। 26 নম্বর পয়েন্ট দেখো হেড প্রোটেকশান, দেখতেই পাচ্ছ হেড প্রোটেকশান মানে হেলমেটের ছবি দিয়েছে, ফুট প্রোটেকশান জুতোর ছবি দিয়েছে, শুয়ের হ্যান্ড প্রোটেকশান হ্যান্ড গ্লোভসের ছবি, আই প্রোটেকশান আই গগলসের ছবি দিয়েছে, এয়ার প্রোটেকশান দেখো কানের প্রোটেকশানের জন্য আমাদের যে ছবি দিয়েছে এখানে, ওয়্যার সেফটি বেল্ট ওয়্যার বুঝতেই পারছো, সেফটি বেল্ট আমাদের সাইন কি দিয়েছে। 32 নম্বর সাইন দেখো অ্যাডজাস্টেবল গার্ড, দেখো এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্ন দ্বারা এটা নিচে নামানো হয় এবং ওঠানো হয়, এটা হচ্ছে অ্যাডজাস্ট করা যায় গার্ডটা কতটা রাখবো কতটা তুলবো, তো সেটা অ্যাডজাস্টেবল গার্ড। 33 নম্বর পয়েন্ট দেখো ফোর ক্লিপ ট্রাক, অর্থাৎ ফোর ক্লিক ট্রাপের ট্রাক, তো সেটা এখানে দিয়েছে। তারপর হচ্ছে দেখো এই যে লিপ ট্রাক এই সিম্বল দিয়েছে এখানে, ওয়াশ হ্যান্ড, তো ওয়াশ হ্যান্ড দেখো এখানে হচ্ছে ওয়াশ হ্যান্ড যে সাইন দিয়েছে। 35 নম্বর পয়েন্ট দেখো সেটা এখানে দিয়েছে ইরিট্যান্ট মানে হচ্ছে কোনো উত্তেজক বা কোনো যন্ত্রণাদায়ক এই ধরনের, অর্থাৎ আমাদের যেখানে ঝুঁকি থাকতে পারে, যেখানে ঝামেলা থাকতে পারে, সেটা ইরিট্যান্ট, সেটা থেকে সাবধানের জন্য বা সতর্ক করার জন্য এই সাইন আমরা এখানে ইউজ করছি। তো এখানে আমি আলোচনা করলাম তোমাদের যে কিভাবে তোমরা এই সেফটি প্রিকশনের ডেসক্রিপটিভভাবে পড়বে। আমি এর পরবর্তী ভিডিও একটা বানাবো যেখানে কিনা আরও ডিটেলস আলোচনা করব, তবে সেখানে ইংরেজি ভার্সনে থাকবে, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা বাংলা পড়তে অসুবিধা হয়, তাদের জন্য আমি